তো ভাই ভারতও ঘটনা ঘটাই দিছে, এবার আমরা কি করবো? এবার বহেন তাড়াতাড়ি বৈশা এগুলো স্যাটেল ট্যাটেল করেন, কেমনি কি করবেন? তাড়াতাড়ি জরুরি বৈঠক দেখেন, বুঝছেন? যার তাড়াতাড়ি জরুরি বৈঠক দেখেন, কে আছে উপদেষ্টারা, বুঝছেন? কারা আছেন, কে কে বাংলাদেশে পরবর্তী সরকারে যাইবেন, বুঝছেন? আমলা হবেন, মন্ত্রী হবেন, মিনিস্টার হবেন, সব কিছু হন, ঠিক আছে ভাই। বাংলাদেশের তো অস্তিত্বের প্রশ্ন। ভারতও ঘটনা ঘটাই দিছে। ভারতের তো অনেকগুলো সাবমেরিন আছে, জানেন তো আপনার? একটা নাম হলো আরিঘাট নাকি আরিয়াঘাট। আরিয়াঘাট হলেও ভালোই তো, কিন্তু লেখছে তো আরিঘাট। আচ্ছা যাই হোক, সেই আরিয়াঘাট সাবমেরিন থেকে তো K4 ক্ষেপণাস্ত্র মেরা দিছে, হলো দিচ্ছে। এবার ভারতের আরিয়াঘাট যে সাবমেরিন আছে, সেই সাবমেরিন থেকে K4 ক্ষেপণাস্ত্র মেরেছে। না, বাংলাদেশের দিকে মারেনি, মারছে বঙ্গোপসাগরে। কারণ বঙ্গোপসাগরে কিছু হিস্সা তো ভারতেরও আছে, আর কিছু হিস্সা বাংলাদেশেরও আছে, কিছু হিস্সা আছে আবার মায়ানমারের, শ্রীলঙ্কারও আছে। তো এখন সেখানে তো তার টেস্ট চালাইছে, এখন তো হুলস্থুল কাণ্ড। এখন ভারতে তো মানে মানে কি বলে, ওই যে জয় রাধা, জয় মা কালী, বুঝছেন? এইগুলি নিয়ে তো তুমুল হর্ষধ্বনি শুরু হয়েছে ওখানে, বুঝছেন? রাধে রাধে বলে ওখানে মানে খুব হইতেছে, বুঝছেন? আনন্দ উৎসব চলতেছে, রাধে রাধে বলে আনন্দ উৎসব চলতেছে। এই কারণ হলো এটা ভারতের জন্য নিঃসন্দেহে একটা সফলতা। K4 ক্ষেপণাস্ত্র 3,500 মাইল রেঞ্জ, দ্যাটস নট এ ফানি থিং। 3,500 মাইল রেঞ্জ। তো এখন যে ক্ষেপণাস্ত্র তারা সেই ইসে থেকে মারছে, সাবমেরিন থেকে মারছে, তো ওইটা তো বাংলাদেশের যে কোনো ভূখণ্ডে, বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা, বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা যে কোনো মুহূর্তে মানে কয়েক মিনিটও মনে লাগবে না, বুঝছেন? 1 মিনিটের কম সময়ে যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম। এখন এটা বাংলাদেশের জন্য তো একটা অ্যালার্মিং। এখন বাংলাদেশের তো কিছু একটা করতে হবে। তো এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছেন একটু কমেন্ট করে জানেন তো বাংলাদেশের সাবমেরিন আছে কিনা। আর যদি কোনো কারণে সাবমেরিন না থাকে, টেনশন নেওয়ার কিছু নাই, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিছু তো একটা আছে নাকি? যদি সেটাও ঠিক না থাকে, ওইটাও টেনশন নেওয়ার কিন্তু কিছু নাই। বাংলাদেশের যে জেট, ফাইটার জেট, এগুলো তো আছে নাকি? এটাও না করবেন। চায়না থেকে কিছু আনছে না, আমেরিকার কোনো যুদ্ধ বিমান তো বাংলাদেশে নাই আমি যতদূর জানি। কিছু আছে হলো চায়নার তৈরি, তো ওগুলো তো আছে। তাই কাজ করেন আপনারা, ওগুলো একটু ঠিকঠাক করেন, টেস্ট করেন। শুনলাম ওগুলো আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন না, বিভিন্ন কুচকাওয়াজের সময় ওগুলো একটু গর্ত থেকে বাইর করেন, তারপরে একটু করে উড়ান, তারপর আবার গর্তের ভিতরে নিয়ে রেখে দেন, বুঝছেন? গর্তের ভিতরে রেখে দেন মানে যে তেল খরচ হবে এই ভয়। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ভারত যে মুহূর্তে তার সাবমেরিন থেকে K4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের টেস্ট চালাইতেছে, ওই মুহূর্তে বাংলাদেশের সম্ভাবনাময় নেতা নেত্রীরা তাদের ফেসবুক গায়েব হয়ে গেছে, এই নিয়ে তাদের কান্নাকাটি। কি অবাক কাণ্ড! পাশের দেশ তাদের ক্ষেপণাস্ত্র টেস্টে চালায় আমাদেরই বঙ্গোপসাগরের সীমানায়, আর আমাদের নেতা নেত্রীরা এদিকে কোনো টেনশনই নেই তাদের, বুঝছেন? সারাদিন তারা ভারতের বিরুদ্ধে জিহাদ করতেছে, কিন্তু তারা মানে ওগুলো নিয়ে তাদের কোনো খোঁজ খবর খেয়াল নাই, তারা ব্যস্ত আছে। তার ফেসবুক পেজ রিমুভ হয়ে গেছে, বুঝে? আমাদের ওই যে সজীব ভুইয়া, আমাদের উপদেষ্টা ছিল না, সজীব ভুইয়া, যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ, বুঝছেন? পয়সা কেলেঙ্কারি, দুর্নীতি, লুটপাট, চুরি বদমাইশির অসংখ্য অভিযোগ আমাদের সজীব ভুইয়ের বিরুদ্ধে। তো যাই হোক, ওই বেচারার ফেসবুক রিমুভ হয়ে গেছে। এটা হলো বাংলাদেশের পত্রিকার আসার হেডলাইন, যেটা আমি বুঝলাম। চিন্তা করে দেখেন, ফেসবুক পেজ রিমুভ হয়েছে, এটা বাংলাদেশের মানে পত্রিকার হেডলাইন। আর ওদিকে পাশের দেশ K4 ক্ষেপণাস্ত্র টেস্ট চালাচ্ছে, যেদিকে কোনো খোঁজ খবর নেই। আর আমরা দিল্লি না ঢাকা বলে তো কাহিনী করতেছে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই, নিউজটা একটুখানি দেখেন সাবমেরিনের কাহিনী একটুখানি দেখেন, তারপরে দিয়ে একটা কথা বলবো। এখানে লেখা আছে, ভারতের নিজের পরমাণু সক্ষমতাকে আরও শক্তিশালী করে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। বঙ্গোপসাগরে অবস্থিত পরমাণু শক্তিচালিত সাবমেরিন INS আরিঘাট থেকে সফলভাবে K4 ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের ক্ষমতা K4 একটি কঠিন জ্বালানি শক্তি সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্র, যার পাল্লা হলো 3,500 কিলোমিটার। এটি প্রায় 2 টন ওজনের পরমাণু অস্ত্র নিউক্লিয়ার পেলোড বহনে সক্ষম। এই পরীক্ষা ভারতের সামুদ্রিক পরমাণু প্রতিরোধক ব্যবস্থাকে, সি বেসড নিউক্লিয়ার ডেটারেন্সকে কি বললো, আর এক নতুন উচ্চতা নিয়ে গেল। এর ফলে ভারত এখন সমুদ্রের নিচে থেকেও শত্রুপক্ষকে মোক্ষম জবাব দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, এখানে তারপর মোদিজির অনেক প্রশংসা করা হয়েছে, সেগুলো বললাম না, সেগুলো বললে আপনাদের কষ্ট লাগবে। তো এইগুলো ভাই অবস্থা। তো এখন আমরা আমাদের দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গেছি, বুঝছেন?
কোথায় থেকে কোথায় নিয়ে গেছে। এখন সারাদিন যদি আমাদের নেতা নেত্রীরা দুর্নীতি লুটপাট এগুলো করে, মারামারি কিলাকিলি চোলাচুলি করে, তো ওদিকে মনোযোগ দিব কোন দিকে? ওদিকে মনোযোগ দিব কোন দিকে? পৃথিবীর নিয়মই এইটাও, যদি পাশে কোনো শক্তিধর রাষ্ট্র থাকে তাহলে সেই দেশের সামরিক বাজেট বাড়াইতে হয়, এটি হলো নিয়ম প্রতিটারে রাষ্ট্র। যেমন আমেরিকা পরাক্রম শক্তিশালী একটা দেখ, এইগুলো কি মেক্সিকো চুপচাপ বসে রয়েছে? মেক্সিকোর দেখেন, মেক্সিকোর মিলিটারি পাওয়ার দেখেন, গুগলে সার্চ করেন, ভালো অবস্থা, মেক্সিকোরও ভালো অবস্থা। অন্তত আমেরিকার টিকে থাকার মতো কয়েক মাস, আমেরিকাকে কয়েক মাস মানে আটকে রাখার মতো ক্ষমতার মেক্সিকোর আছে। এখন বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধে পারুক আর না পারুক, অন্তত বাংলাদেশের যে ডিফেন্স সিস্টেম আছে তার স্ট্র্যাটেজি এটাই হওয়া উচিত ছিল, অন্তত এরকম কয়েক মাস যদি আটকে রাখা যেত তাহলে একটা না একটা ব্যবস্থা হইতো এই ঝামেলার ভিতর থেকে বের হওয়ার জন্য। কিন্তু বাংলাদেশ কয়েক মাস তো দূরে থাক, 3 দিনও আটকে রাখতে পারবে কিনা এইটা হলো সন্দেহ। আর 3 দিনে যদি যুদ্ধ শেষ হয়ে যায় তাহলে কি বিচার আচার কি? আর এখন সারা দুনিয়ায় যে সিস্টেম চালু হয়েছে, জোর যার মুল্লুক তার, কেউ যদি কাউরে খায় ফেলায় কেউ আসবে না ভাই, কেউ আগে বাইরে আসবে না। এই যে প্রত্যেক দিন একটু একটু করে গিলতেছে ইউক্রেনকে রাশিয়া, কে কী করছে? রাশিয়াকে অবরোধ দিয়েছেন, এই করছেন সেই করছেন, মানে কত কিছু করতেছে। সারা ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে চলে গেছে, আমেরিকা ন্যাটোর বিরুদ্ধে চলে গেছে, তো কী হয়েছে? রাশিয়ার কী হয়েছে? কিচ্ছু আনি। রাশিয়ার গেলা দরকার, রাশিয়া গিলতেছে, আর বাকি যাদের যা কিছু করার দরকার করতেছে। মাঝখান থেকে মরতেছে কে? ইউক্রেনিয়ান মরতেছে। মাঝখান থেকে মরতেছে কি? ইউক্রেনিয়ান মরতেছে। তো এই হলো কাহিনি ভাই, কারো বিপদে কেউ এগিয়ে আসে না, যার যার ইয়া নাপসে হে হে করেন। তো এখন বাংলাদেশেরও উচিত, যারা পরবর্তী ক্ষমতায় আসবেন, 54 বছরে তো আমাদের ব্যাকবোন মানে মেরুদণ্ড বলে কিছুই নেই, ডিফেন্স সিস্টেম কিচ্ছু নেই। মাঝে মধ্যে 2-4টা ফাইটার জেট, সে হালায় ব্রিটিশ আমলের 2-4টা ফাইটার জেটের ব্যান্ড, এগুলো সালা ভারত উইরা যাবো তো দূরে থাক, ওগুলো হালা ভেঙ্গে চলে হালা আমাকে মাথার উপরই পড়ে, বুঝছেন? এর আগে তো দেখলেন মাইলস্টোন স্কুলে কতগুলি নিরীহ বাচ্চা মারা গেল, ভয়ে এখন এগুলো গর্তের দিকেও বের করে না। তো ভাই আপনারা খাইবেন, বাংলাদেশকে খাইবেন, আসেন সবাই মিলে জিলেই খাই। আপনারা একলা খাইবেন কি লাগে? আমরা সবাই মিলে জিলেই খাই। কিন্তু ভাই কিছু পয়সা দান খয়রাত সাদকা বাংলাদেশের ডিফেন্স সিস্টেমের জন্য রাখেন। যদি ভারত আমাকে খাওয়া ফেলায় তখন কি করবেন? তখন খাইবেন কি? তখন খাইবেন কি? খাওয়ার যে জিনিসটা বুঝছেন, যদি দেশি না থাকে তাহলে খাইবেন কি? বুঝছেন, দেশি যদি না থাকে তাহলে খাইবেন কি? তো খাই ভালো কথা, সবাই মিলে জিলে খাই। তো ওই যেটা বললাম, একটু দান খয়রাত সাদকা টাতকা দিয়ে বাংলাদেশের ডিফেন্স সিস্টেমটাকে একটু ঠিকঠাক করি, বুঝছেন? আমেরিকার সাথে জলদি করে যোগাযোগ করেন। এই ভারতের এই যে K4 আছে, আর ওই যে ওই আরিঘাটে যে সাবমেরিন আছে, এগুলো ঠেকানোর জন্য মানে আমেরিকা বা চীনের হেল্প ছাড়া বাংলাদেশের আর কোনো উপায় নেই, বুঝছেন? এদের সাথে খোঁজ খবর নেন, এইগুলোকে ঠেকানোর জন্য কী কী ডিফেন্স সিস্টেম বাংলাদেশে চালু করা যায়, বুঝছেন? কী কী ডিফেন্স সিস্টেম বাংলাদেশে আনা যায়, পয়সা করি যা লাগে, বুঝছেন? আপনারা যে পরিমাণ লুটপাট করেন, বাংলাদেশে যে পরিমাণ পয়সা লুটপাট হয়, বাংলাদেশের টাকা বিদেশে পাচার হয়, সেই টাকাতে খুব অনায়াসে আমার বিশ্বের বাংলাদেশি ডিফেন্স সিস্টেমকে আধুনিকরণ করা সম্ভব। কিন্তু সব পয়সায় যদি লুটপাট করে পাঠিয়ে দেন তাহলে আর কী করবেন ভাই? কী আর থাকবে? এর জন্য ভাই আপনাদের কসম লাগে ভাই, খাইবেন খান, সবাই মিলে জিলে খাই, কিন্তু ডিফেন্স সিস্টেমে কিছু পয়সা টয়সা খরচ করেন। চায়নার সাথে গিয়ে বসেন, আমেরিকার সাথে গিয়ে বসেন, গিয়ে দেখান এই যে K4 যেটা আছে ভারতের, এটা ঠেকানোর এখন কী উপায়? এটা ঠেকানোর এখন কী হবে? এরকম 2-4টা K4 যদি বলে, K4 যদি বাংলাদেশের উপরে এসে পড়ে তো বাংলাদেশের সাত্তানাশ হয়ে যাবে, বুঝছেন?